সারাদিন বসে কালকে 6 তারিখ আমি বুঝতে পারিনি যে 7 তারিখ কবিগুরুর জন্মদিন পালনের প্রথম শটটা কি হবে। একটা বৃষ্টি, নিজের গলায় একটা গান, তার পরের শটটা কাকে দিয়ে শুরু করব। সারাদিন টিভি দেখতে দেখতে কম্পিউটারে বসে বুঝলাম যে আমাদের দেশ তৈরি না 25শে বৈশাখ পালন করার জন্য। আমাদের কোনো রাইটই নেই। একদিকে 40 দিন ধরে দিহারি মজদুররা হাঁটছে, একদিকে মহারাষ্ট্রের গভর্নমেন্ট তারই ডক্টর, প্রাইভেট ডক্টরদেরকে চিঠি পাঠাচ্ছেন যে আপনাদেরকে ডিউটি জয়েন করতে হবে। আমি তো জানতাম যে যখনই করোনা কোভিড-19-এর কথা শুনলাম যে ডক্টররা রাস্তায় নেমে পড়বেন, কারণ গভর্নমেন্ট প্রথম দিনই তাদেরকে ডাক দেবেন। বিহারে আমরা শুনলাম যে 362 জন ডক্টর আসছেনই না। এখন তাদেরকে জানানো হচ্ছে চিঠি দিয়ে যে আপনারা কেন ছুটিতে আছেন। বলা হচ্ছে না যে আপনাদেরকে আসতেই হবে। কেন বলতে পারছেন না? কারণ যে সিস্টেমটা আমরা টেনে এনেছি, যে মানুষটিকে আমরা অসম্মান করে এসেছি, যে মানুষটির কোঅপারেটিভকে আমরা গড়ে তুলিনি, যে দেশটাকে আমরা ভালোবাসিনি, আমরা তো ইন্ডিয়ানই হয়ে উঠতে পারিনি, আমরা তো ভারতীয়ই হয়ে উঠতে পারিনি। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয় বললে কি দেশকে ভালোবাসা যায়? মায়েদেরকে খাওয়ানো যায়, দিহারি মজদুরকে খাওয়ানো যায়? আমি জানি না কোন ভারতবর্ষের কল্পনা করে আমরা বেঁচে আছি। সহজ পাঠ পড়লেই কি সহজ পাঠ বোঝা হয়ে গেছিল? আমার এই পথ চলাতে আনন্দতেই বোঝা গেছিল যে কোন পথ আমরা চলেছি। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, 72 বছর লেগে গেল, তাকে কি সারানো গেল না? ভারতবর্ষের সাধারণ মানুষের জন্য 25শে বৈশাখ পালন করা হোক। আমি তাদের জন্য বলছি না যারা 72 বছর ধরে আমাদের কথা শুনতে পাননি, যারা 100 কোটি মানুষকে বেকার করে তুলেছেন 5 ইয়ার প্ল্যান করে করে, যারা এখনো মানরেগার নামে আমাদেরকে চুষে যাচ্ছেন, এখনো গরিব মানুষদের কাছে সেই টাকা পৌঁছচ্ছে না, তাদের জন্য 25শে বৈশাখ নয়। তাহলে আমরা কি পালন করতে যাচ্ছি? কিছু সত্য আমি যেগুলো ভেবেছিলাম দেখাবো না, আজকে পরে দেখাবো, আজকে শুধু গান কবিতা দিয়েই শেষ করে দেব, পারলাম না। অরুণামুকে যখন ফোন করলাম, ঘন্টাখানেক কথাবার্তাতে একসময় রবীন্দ্রনাথ উঠে এলেন। গ্রামগঞ্জের মানুষেরা 24%, 36%, 60% ইন্টারেস্ট দিচ্ছেন। শহরের লোকেরা তো শুধু ইএমআই নিয়ে কাঁদছেন। এখনো গভর্নমেন্ট ডিসিশন নিতে পারেনি, কারণ গভর্নমেন্ট হয়তো জানেই না যুদ্ধটা কোথায় চলছে। এখনো যারা হাউস রেন্ট দিয়ে বেঁচে আছেন এবং যাদের ইনকাম নেই, গভর্নমেন্ট এখনো বলতে পারছে না যে হাউস রেন্ট বন্ধ করে দেওয়া হোক 3 মাসের জন্য। যদি 3 মাসের জন্য না নেন, আমাদের ইতিহাস বন্ধ হয়ে যাবে না, আপনি মারা যাবেন না, আপনার ব্যাংকে তো টাকা আছে। এখনো গভর্নমেন্ট বলতে পারছে না যে গভর্নমেন্ট নাকি দিনে 25 বার করে ন্যাশনালিজমের কথা বলে। শুধু কি অরেঞ্জ পড়লে ন্যাশনালিজম হয়? শুধু কি সাদা পড়লে ন্যাশনালিজম হয়? ক্রাইসিসে মানুষের পাশে আমরা কিভাবে দাঁড়াবো, তবে তো না ন্যাশনালিজম। যারা জালিয়ানওয়ালা বাগে গুলি চালিয়েছিলেন সেটা শুধু জেনারেল ডায়ার নয়, আমাদের দেশের লোকেরাও সেখানে গুলি চালিয়েছিলেন, তারাও এখনো সরি বলেননি। যে পুলিশেরা ডান্ডা মারছিলেন সাপাট সাপাট করে, আমি ভাবছিলাম কোন দিন তাদের পেছনে পড়বে সাপাট সাপাট করে। 72 বছরে তারা অ্যান্টি রেপ সেন্টার খোলেনি। আজকে যখন দিল্লিতে একজন পুলিশ মারা গেল এবং সারাক্ষণ তাকে নিয়ে ঘোরানো হলো এবং তাদের সুপিরিয়ররা ছিলেন না, একবারটি আপনারা ভাববেন যে কার পেছনে ডান্ডাটা মারছিলেন? একজন ভারতীয়র পেছনে। আপনি সেই ভারতীয়র মাকে প্রশ্ন করতে পারেননি যে আপনাদেরকে দিয়ে ভালো ভালো কাজ করানো হয় না কেন? আপনাদেরকে দিয়ে গ্রামে গঞ্জে যে হায়ার সুদে তারা টাকা নেন, তাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়, তাদের পাশে আপনারা দাঁড়াতে পারেন না কেন? আপনারা নিজেদের প্রশ্ন করেননি। এত ভয় ট্রান্সফারে। তাহলে অরূপ বাবু কি করে তার কাজটা করছেন? কি করে সবার সন্তানদের পাশে দাঁড়াচ্ছেন? আজ পুলিশ নয়, আজ মিলিটারি নয়, আজ দেশের মানুষের জন্য আমরা গান গাইতে নামবো, আর দেশের মানুষের কথা বলবো। একদিকে যেমন ডক্টরদেরকে ডাকা হচ্ছে, আর একদিকে গ্রামের ডক্টররা যারা ডাক্তারই না, তারা বলছেন যে আমরা দেশের পাশে দাঁড়াবো। তাহলে ভারতীয় নাগরিক হয়ে একটা শপথ আপনারা আজকে নিন। ওয়ার্ল্ড সিটিজেন ফোরামের থেকে আমি এই ডাকটা দিচ্ছি। আমি কারোর সঙ্গে মিটিং করতে পারিনি, আমি শুধু মানুষদেরকে জানিয়েছি। অনেকগুলো প্ল্যাটফর্মে বলেছে অসাধারণ পদক্ষেপ আপনি নিন। তাহলে আমাদের প্রথম কাজ হবে 10ই মে আমরা সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি না খেয়ে দিয়ে থাকবো। আমি জানি অনেকের কষ্ট হবে, আমারও হবে। আমার সকালে না খেলে, সারাদিন না খেলেও চলবে, কিন্তু সকালে না খেলে গ্যাস হয়ে যায়। আজকে গ্যাস হোক আর যাই হোক, 10 তারিখ আমরা এই প্রতিবাদ করব ঘরে বসে, এবং আপনারা সবাই একটা ছবি তুলে পাঠাবেন, সাদা কাগজে লিখবেন
যে দিহারি মজদুরের জন্য আমরা প্রতিবাদ করছি, হে গভর্নমেন্ট তুমি হেলিকপ্টার করে হোক বা সেই রাস্তাগুলোতে খাবার সেন্টার করো। আশা করি আপনারা এত শেয়ার করবেন যে হোম মিনিস্টার থেকে শুরু করে ফাইন্যান্স মিনিস্টার থেকে শুরু করে শুধু দেশের গভর্নমেন্ট যারা চালাচ্ছেন তারা না, অপোজিশনদের কাছেও যেন এটা পৌঁছে যায়, কারণ গিমিক দিয়ে আমাদের দেশ চলবে না। 542 জন যারা ইলেক্টেড হয়েছেন তারা সবাইকে সার্ভ করতে হবে। এবং যারা রিলিজিয়াস লিডার মন্দির মসজিদ চার্চে, তাদেরকে বলছি আপনারা আপনাদের কপাট খুলে দিন, যাতে দেশের মানুষ যেমন মদ কিনেছে টাকা দিয়ে তারা সেখানে এসে দান করুক। এবং আপনারা এই দানের টাকায় এতগুলো মানুষের কাছে হাইওয়ের ওপরে রান্না করুন। তারকেশ্বরে যাবার সময় যেমন আমরা রান্না করে খাওয়াই, ঠিক সেইভাবে আমাদের দেশের জনগণ এগিয়ে আসুক। কারণ সরকার এখনো ভাবছে কি করব। আমাদের এই পথ চলাতেই আনন্দ। সাধারণ মানুষ অসাধারণ হবার সময় এসে গেছে। আজকে নারী বাহিনী নিয়ে বলবো, সাগরিকা ব্যানার্জিকে নিয়ে বলবো, যারা এখনো অনেকটি বছর কেটে গেল তারা সেই সিস্টেমটাকে সেট করতে পারেননি যেটাকে ব্যাংকিং সিস্টেম বলা হয়। তরুণদের সঙ্গে কাল রাত্রিরেই কথা হলো যে তরুণরা যারা টাকা দিতে পারছে না তাদেরকে বলুন পুরনো খবরের কাগজ, টায়ার, খাতা, বই, পুরনো বোতল যা পারে আপনারা জমা করুন একটা জায়গায়, কিন্তু লাখ লাখ লোককে রেজিস্টার্ড করুন। শুধু তরুণদাকে কেন, এই মুহূর্তে বাংলায় যে যেখানে আছেন তারা পাড়াকে একত্র করার জন্য বলুন সব কিছু পুরনো জমা দিয়ে দিতে, সেটাকে বিক্রি করে যে ফান্ড হবে সেখান দিয়ে প্রথম আপনারা জিনিসপত্র কিনে রান্না শুরু করুন। দেখবেন নিজের পকেট থেকে টাকা বেরিয়ে আসছে। আমরা ভারতীয় হয়ে উঠছি। রবীন্দ্রনাথের যে শত শত গান আমরা শুনি, সেই গান শুনে কি আপনাদের মনে হয় না যে আমরা ভারতীয় হতে পারিনি? শুধুমাত্র 25শে বৈশাখ পালন করলেই কি আমাদের এই পালন হয়ে যেত? ভাবনামুখ ভাবায়, সেজন্য আবার করে ভাবতে বলছি। ভাবনামুখ শেয়ার করার কথা বলে, আবার করে শেয়ার করার কথা বলছি। শেয়ার মানে শুধু সাবস্ক্রাইব করে শেয়ার না, পাড়াতে নিজের বুদ্ধিটাকে খাটান। পাড়াতে হোয়াটসঅ্যাপ কমিটি খুলে দিন, যাতে 2000 লোক ক্ষণিকের ভেতরে জানতে পারে আপনার পাড়ার ভেতরে কি হচ্ছে। আর তারপরে তো রইল ওই নতুন ট্যালেন্টকে তুলে ধরা। আপনারা দয়া করে ভালো থাকার চেষ্টা করবেন না, ভালো থাকার যুগ শেষ। কারণে ভালো থাকুন। ধন্যবাদ। চিকিৎসা রোগী সম্পর্কের ক্ষেত্রে রোগীদের কোনো অভিযোগকে আমরা অবহেলা করব না। রোগীরা ভুল করে চিকিৎসকদের দোষারোপ করলেও আমরা তাদের অভিযুক্ত করব না। বরং অভিযোগকে সতর্ক বার্তা হিসাবে নেব। আমাদের কাজে কোনো ভুল হলে সঙ্গে সঙ্গে ভুল স্বীকার করতে হবে, ভুলকে সংশোধন করতে হবে এবং ভবিষ্যতে যাতে ভুল না হয় তার চেষ্টা চালাতে হবে। এই নীতিমালাকে আমাদের 10 আঙ্গুলে আঁকড়ে ধরতে হবে। আমরা ডাক্তার নরমান বেথুনের আদর্শকে চলার পথে দিশা হিসাবে গ্রহণ করছি। আর একটা বিষয় যেটা বর্তমানে যেটা বলছিলাম, যে আমাদের রাজ্যে মানুষের মনে সেই করোনা ভাইরাসটা কি বলতো, আপনারা একটু আমাদের পক্ষ থেকে একটু জেনে বুঝে নিন। কারণ করোনা ভাইরাসটা আতঙ্কের ব্যাপার নয়, যে একটা করোনা ভাইরাস হলে যে আমাদের মারা যাবো সেটা নয়। করোনা ভাইরাসটা আমাদের সাধারণ সর্দি কাশি, যে ইনফ্লুয়েঞ্জা আপনারা অনেকেই জানেন, সেই ধরনের একটা রোগ। সেটা আমাদের শ্বাসতন্ত্রের সংক্রমণ ঘটায়। সেই রোগটা নিয়ে আজকে প্রশাসন বা আজকে আমাদের দেশ যেভাবে আতঙ্ক তৈরি করেছে আমাদের মনে এবং আপনাদের মনে, সেটা আতঙ্কিত হওয়ার কিছু ব্যাপার নয়। এই ভাইরাসটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নয়। কারণ এই ভাইরাসটা যেমন প্রকৃতিতে এসেছে যেভাবে, সেইভাবেই কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। আমাদের এই রোগটা থেকে আমরা মুক্তি পাবো। এই রোগটা খুব বেশি যে ভয়ঙ্কর কিছু ব্যাপার আমাদের মৃত্যু ঘটিয়ে দেবে সেটা কিছু ব্যাপার নয়। এটা মূল বিষয় যেটা হচ্ছে করোনা ভাইরাসটা আজকে আমাদের মনে, আমাদের এই সাধারণ মানুষের মনে বা বিভিন্ন জায়গায় আতঙ্ক সৃষ্টি করার মূল বিষয় হচ্ছে আমাদের দেশে অনেক বেশি অর্থনৈতিক সংকটে ভুগছে।
সেই অর্থনৈতিক সংকট থেকে অভিমুখটা অন্য জায়গায় ঘোরানোর জন্য আজকে করোনা ভাইরাস হাজির করেছে। আজকে দেখবেন আপনাদের অনেক আত্মীয় পরিজন নিজেদের বাড়ির সংসার চালাতে গিয়ে বিভিন্ন কাজে আমাদের পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে কাজ করতে হয়। বিশেষ করে আমাদের এই সালেপুর 2 অঞ্চল বা পাশাপাশি কয়েকটা অঞ্চলে বেশিরভাগ মানুষ কিন্তু বা আমাদের পরিবারের যারা উপার্জনশীল সোনার কাজে যুক্ত আছেন, সেই সোনার কাজে বিভিন্ন জায়গায় দিল্লিতে, বোম্বেতে, ব্যাঙ্গালোর বা অন্যান্য স্টেটে সোনার কাজের সাথে যুক্ত হয়েছেন। সেখান থেকে ইনকাম করে সেই বাড়ির সংসার চালানোর কাজে দায়িত্ব নিয়ে থাকেন। কিন্তু আজকে এই যে অর্থনৈতিক মন্দাটা এসেছে, সেই অর্থনৈতিক মন্দার জন্য আজকে কিন্তু সেই আমাদের যে পরিবারের উপার্জনশীল মানুষ যেটা আছেন উনি কিন্তু উপার্জন করতে পারবেন না, আর ইনকাম করতে পারবে না। সেই জায়গাটায় তাহলে আমাদের সংসার চালানোর ক্ষেত্রে গন্ডগোল পাবে। সেই সংকটটাকে এড়ানোর জন্য আজকে করোনা ভাইরাস কিন্তু হাজির করেছে। আপনারা করোনা ভাইরাস নিয়ে অযথা ভয় পাবেন না। করোনা ভাইরাস একটা সাধারণ সর্দি কাশি জ্বর জাতীয় ভাইরাস। আমাদের যে আগেও অভিজ্ঞতা আছে আপনাদের, যে ইনফ্লুয়েঞ্জা হয়, আপনারাও বলেন ইনফ্লুয়েঞ্জা হয়েছে, সেটা সেরে যাবে, একটা ওষুধ খেলে ডাক্তারবাবুদের কাছে। আমরা যে গ্রামীণ চিকিৎসকরা দেখবেন, আপনারা লক্ষ্য করে দেখবেন, এই করোনা ভাইরাসের জন্য বেশিরভাগ নয়, প্রায় 100 ভাগ পাস করা ডাক্তাররাই চেম্বার বন্ধ করে দিয়েছেন, তারা চিকিৎসা পরিষেবা দিচ্ছেন না। কিন্তু আজকে আমরা গ্রামীণ চিকিৎসকরা আমরা যেহেতু শপথ বাক্য পাঠ করেছি এবং আমরা আমাদের গঠনতন্ত্র কর্মসূচিতে আমরা গ্রহণ করেছি যে আমরা অন্য দাদাদের চিকিৎসক দল, আমরা অন্য দাদাদের চিকিৎসা দিয়ে থাকবো, পরিষেবা দিয়ে চালিয়েই যাবো, আমরা দিয়েই থাকবো। আমরা কিন্তু সেখানে আমরা আমাদের চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছি এবং প্রত্যেকটা রোগীর চিকিৎসা পরিষেবা দিয়ে থাকছি আমরা দিবারাত্রি। সেই সঙ্গে সঙ্গে আমাদের লাইব্রেরিতে যে চিকিৎসা পরিষেবা চলছে শনিবার মঙ্গলবার, সেই চিকিৎসা পরিষেবা আজকেও সেই মঙ্গলবার আমরা চিকিৎসা পরিষেবা অঙ্গ হিসেবে আজকে লাইব্রেরিতে হাজির হয়েছি আপনাদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য। আপনারা চিকিৎসা পরিষেবা গ্রহণ করবেন। এলাকায় আত্মীয় পরিজনদের অন্তত করোনা ভাইরাস নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। একটা সাধারণ সর্দি কাশি জ্বর, তাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই, সেইটা বলবেন। এবং চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে কোনো কিছু অসুবিধা হলে নির্দ্বিধায় আপনারা গ্রামীণ চিকিৎসকদের কাছে হাজির হবেন। গ্রামীণ চিকিৎসকরা সবসময় প্রস্তুত আছে আপনাদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য, এবং তাতে সাথে সাথে মঙ্গল রুরাল মেডিকেল লাইব্রেরিও প্রস্তুত আছে আপনাদের চিকিৎসা পরিষেবা সংক্রান্ত বা কোনো কিছু সংক্রান্ত সমস্যা হবে যদি মোকাবিলা করার জন্য প্রস্তুত আছে। আপনারা নির্দ্বিধায় আমাদের কাছে হাজির হবেন, আপনাদের সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করে যাবেন। साथियों, आज 6 मई का दिन एक दुखद समाचार लेके आया है। दिल्ली पुलिस के जाबाज कांस्टेबल अमित कुमार हमारे बीच में नहीं रहे और ये पूरी संभावना व्यक्त की जा रही है कि दिल्ली पुलिस के कांस्टेबल अमित कुमार की मृत्यु कोरोना वायरस से हुई है, भले ही अभी पोस्टमार्टम की रिपोर्ट आनी बाकी है। साथियों, अब रिपोर्ट में क्या आता है यह तो रिपोर्ट बताएगी, मगर जो हुआ और उसके बाद जो हो रहा है उससे मैं आप सबको, दिल्ली पुलिस के अधिकारियों को, दिल्ली के लेफ्टिनेंट गवर्नर साहब को, देश के गृह मंत्री साहब को, दिल्ली के मुख्यमंत्री को अवगत कराना चाहता हूं। अमित कुमार जो कल भी ड्यूटी पे थे, आज भी ड्यूटी पे थे, हमारे बीच में नहीं रहे। कल अचानक शाम को उनको थोड़ा बुखार हुआ और थोड़े बुखार के बाद उनके साथी ने या उन्होंने अपने आप दवाई ले ली, पसीना आया, बुखार ठीक हो गया, ही वॉज ऑल राइट। उसके बाद वह सोए और सुबह के करीब तकरीबन 2-2:30 बजे उनकी तबीयत बिगड़ने लगी और उनको सांस लेने में प्रॉब्लम आने लगी। यहां यह ध्यान देने की जरूरत है कि कल तक उनको कोरोना वायरस के कोई सिम्टम नहीं थे, मगर अचानक सुबह 2:30-3 बजे उनकी सांस फूलने लगी, उनको सांस में दिक्कत होने लगी। उनका साथी दिल्ली पुलिस का ही उनको
उसने पूरी हरकत में आए और उन्होंने अपनी तरफ से कोई कसर नहीं छोड़ी। उसके बाद जो हुआ वह निंदनीय है और उसकी जितनी निंदा की जाए वह कम है। हुआ यूं कि वह पुलिस का उनका साथी उनको लेकर गाड़ी में डालकर तेजी से अस्पताल की तरफ पहुंचे। राम मनोहर लोहिया भी गए और अस्पतालों में भी गए, जितने भी अस्पताल में उनको भेजा गया गए। हर जगह उनको एक ही जवाब मिला कि आप टेस्ट करा लो, रिपोर्ट आएगी कोरोना की, उसके बाद इसको भर्ती कर लेंगे। वहीं दूसरी ओर कांस्टेबल अमित कुमार का जो साथी उनको लेके गया था वो बार बार कह रहे थे कि हमारे साथी की, मेरे साथी की तबीयत खराब हो रही है, कृपया करके रिपोर्ट आती रहेगी, इसको भर्ती कर लें। और वह दर दर की ठोकर खाते रहे, एक स्थान से दूसरे स्थान जाते रहे, मगर उनको कहीं पर भी भर्ती नहीं किया गया। ये वही दिल्ली पुलिस है जिसके ऊपर हम नाज करते हैं, ये वही दिल्ली पुलिस है जिसके ऊपर हम फूल बरसाते हैं, ये वही दिल्ली पुलिस है जिस पर इंडियन एयरफोर्स फूल बरसाती है कि आप कोरोना वायरस वॉरियर्स हैं। मगर हुआ क्या? वह जवान दिल्ली पुलिस का जो अपनी ड्यूटी करके आया था, तबीयत खराब हुई, अंत में जो उसके सिम्टम एकदम जो दिखाई दिए वो ऑलमोस्ट कोरोना वायरस के ही लगते हैं। भले ही कोरोना वायरस से उसकी मृत्यु हुई या किसी और कारण से उनकी मृत्यु हुई, मगर उनको हॉस्पिटल में एडमिट नहीं किया गया। कहां थे उनके अधिकारी, कहां थे उनके सुपीरियर्स? ये एक बहुत बड़ा दुख का विषय है। और अंततः उनको कुछ दवाई देके किसी हॉस्पिटल से उनको घर भेज दिया गया। 7 बजे के लगभग उनकी तबीयत और ज्यादा खराब होने लगी, उनकी जवान लड़खड़ाने लगी, बहुत बुरी हालत में उनकी तबीयत हो गई। फिर उनके साथी ने अपने एसएचओ से दोबारा कोऑर्डिनेशन किया। उनके एसएचओ ने उनको बताया कि आरएमएल हॉस्पिटल में आपका प्रबंध कर दिया गया, आप तेजी से रश करें। और वो तेजी से बढ़ ही रहे थे कि रास्ते में उनकी हालत और खराब हो गई और हॉस्पिटल पहुंचते पहुंचते कांस्टेबल अमित कुमार नहीं रही। बहुत ही दुख का विषय है। क्या हम दिल्ली पुलिस के उस जांबाज को जिसकी तबीयत खराब हुई, चाहे वह भले कोरोना से थी या कोरोना से नहीं थी, उसको क्या हम भर्ती नहीं कर सकते थे? क्या दिल्ली का एक भी हॉस्पिटल कांस्टेबल अमित कुमार के लिए एक बेड नहीं दे सका? ये चिंता का विषय है, दुख का विषय है। इसी की जगह कोई और सीनियर सुपीरियर ऑफिसर होता, उसको क्या ट्रीटमेंट मिलता? ये सोचने का विषय है। इस तरह की घटनाओं से फोर्स के जवानों का मनोबल टूटता है, खत्म होता है, निराशा आती है। ये बहुत ही घातक है। इस पर दिल्ली पुलिस को, सुपीरियर्स को और देश के गृह मंत्री जी को संज्ञान लेना चाहिए। इससे ज्यादा कुछ नहीं कह सकता। ये बहुत दुखद घटना है। जय हिंद। नमस्कार, मैं रश्मि रेखा कैसव भावना मुखी तरफ से ऑनरेबल प्राइम मिनिस्टर को एक सूचना देना चाहती हूँ। इस सूचना का मेन वजह है लॉकडाउन की वजह से मिडिल क्लास के लोग की जो विपत्ति आर्थिक दिशा में हो रही है, उसको आपकी तरफ दिखाने ही मेरा असली मकसद है। क्योंकि कोविड-19 नाम के आज से 2019 की दिसंबर से लेकर आज तक कोविड-19 नाम की ये जो एक वायरस है सारे विश्व की और भारत को में भी
अफेक्ट हो रही है और बहुत लोग भी मर रही है। इसके लिए सरकार ने सोशल डिस्टेंस मेंटेन के लिए लॉकडाउन किया है और इस लॉकडाउन के वजह से सारे लोग इनकम का जो रोज़गार है वो रोज़गार बंद हो गया है। सारी बुरी तरह से भुगत रही है हमारा मिडिल क्लास के लोग, क्योंकि हमारा सोसाइटी में जो तीन का क्लास से डिवाइडेड है, अमीर क्लास, अपर क्लास, मिडिल क्लास और लोअर क्लास लोग। लेकिन समाज के जो मिडिल क्लास के लोग हैं उसके बारे में किसी ने भी नहीं सोचा, नहीं अमीर क्लास के लोग, नहीं सरकार के लोग, क्योंकि उस लोगों ने, मिडिल क्लास के लोगों को ऐसा सोचा है कि उस लोगों ने किसी की संकट में या साध्य संकट हो, किसी के संकट में मिडिल क्लास के लोग जूझ सकते हैं। लेकिन मिडिल क्लास के लोगों को भी तो अपना फैमिली है, उसको तो भरण पोषण करना पड़ता है, क्योंकि ये जो मिडिल क्लास के लोग हैं वो तो अमीर भी नहीं है और वो एक स्मॉल बिजनेस, खुदरा व्यवसाय काम करता है, वो दिन में काम करता है, उसमें जो प्रॉफिट होता है वो जी सकता है। लेकिन जिस दिन से लॉकडाउन हो रहा है उसी दिन से आज तक वो इनकम भी बंद हो रहा है और गरीब लोगों के जैसे उसका ARL और BPL कार्ड भी नहीं है जिसके लिए भी वो जी सकते हैं। इसीलिए मैं ऑनरेबल प्राइम मिनिस्टर को आपका मिडिल क्लास की तरफ से आपका दरख्वास्त कर रही हूँ, रिक्वेस्ट कर रही हूँ, आप मिडिल क्लास के लोगों के बारे में एक बार सोचिए और मिडिल क्लास के लोगों के लिए एक योजना भी बना है जिसके लिए वो जी सकते हैं और सोशल स्टेटस भी मेंटेन कर सकते हैं। क्योंकि समाज में अपर क्लास और लोअर क्लास के लोग जैसे पार्ट है, मिडिल क्लास के लोग भी समाज का एक पार्ट है और उसको भी जीने की अधिकार है। इसीलिए मैं ऑनरेबल प्राइम मिनिस्टर आपको मैं फिर रिक्वेस्ट करती हूँ, विनती करती हूँ, दरख्वास्त करती हूँ और एक बार आप मिडिल क्लास के बारे में सोचिए। नमस्कार। इस महामारी के कारण लॉकडाउन है। मैं ललिता कुमारी इस महामारी के ऊपर एक कविता प्रस्तुत करने जा रही हूँ। ना जाने ये किसकी है देन, ना जाने ये किसकी है देन कि सारा विश्व है कोरोना से बेचैन। अब कोई घर से बाहर नहीं जाएगा और जो बाहर जाएगा वही तो पछताएगा। ना जाने ये किसकी है देन कि सारा विश्व है कोरोना से बेचैन। अब कोई घर से बाहर नहीं जाएगा और जो जाएगा वही तो पछताएगा। अब ऐसा समय है आया, अब पूरे परिवार ने मिलकर समय बिताया। परिवार की अहमियत अब लोगों को समझ में है आई। माँ को भूल चुके लोगों को भी नानी याद आई। वो जो कभी पुलिस और डॉक्टर को देते थे गाली, आज उन्हीं के लिए बजा रहे हैं ताली। अब कलयुग का समय है आया, तभी तो सरकार ने टीवी पर फिर से रामायण है दिखाया। ना करो जमाखोरी देशवासियों, देश के काम आओ देशवासियों। जाने किसकी गलती से मच गया है हाहाकार, अब कैसे पाए इस कोरोना का उपचार। आओ हम सब मिलकर करें यह प्रण, रहेंगे घर के अंदर हर समय हर क्षण बंद। हमारी लड़ाई अब तभी होगी खत्म जब नहीं होगा कोई कोरोना से खत्म। अब हमारी लड़ाई होगी तभी होगी खत्म जब नहीं होगा कोई कोरोना से खत्म, जब नहीं होगा कोई कोरोना से खत्म। धन्यवाद। नमस्कार, मोर नाम এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। যিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার ১৫৯তম জন্মজয়ন্তী উপলক্ষে আমরা তাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। রবীন্দ্র অঞ্জলি। আমি ত্রিপুরার উপজাতি ভাষা ককবরক, এই ভাষাতে রবীন্দ্রনাথের যে আনুষ্ঠানিক গান হে নূতন পরিবেশন করছি। এই গানটির ট্রান্সলেশন হয়েছিল ত্রিপুরা সরকার এবং বিশ্বভারতীর অনুমোদনে।
সাজা